নাগরিকতা বিষয়ে ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে অধ্যায়টা পড়ছিলাম সেটা একটু বড় অধ্যায়, সেটা হলো যে তোমার দশম অধ্যায়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও নাগরিক চেতনা, এই বিষয়টা নিয়ে আমরা পড়ছিলাম। এই বিষয়টা গত ক্লাসগুলোতে আমরা স্বাধীনতার পটভূমি, তারপর তোমার যে 1940 সালে লাহোরের প্রস্তাব, তারপর তোমার 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের সাধারণ নির্বাচন, এইভাবে ধারাবাহিকভাবে আমরা পড়ে আসছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়বো, যে অংশটা পড়বো, সে অংশটা কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অংশটা তোমাদের বিশেষভাবে জানতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। আমরা 6 দফা আন্দোলনের কথা প্রায় সময় বলে থাকি এবং শুনে থাকি। এই 6 দফা আন্দোলনটা 1966 সালে এই যে আন্দোলনের সূত্রপাত, যে দফাগুলো যে দিয়েছিল এবং দফাগুলোর যে দেওয়ার উদ্দেশ্য এবং সেই দফাগুলোতে আমাদের বাঙালিদের যে নিজেদের অধিকার আদায়ে কতটুকু পরিপূর্ণতা সেখানে ছিল এবং আমরা অধিকার আদায়ের ব্যাপারে আমাদের যে সর্বাত্মক আমাদের মনের ইচ্ছাগুলো সেখানের মধ্যে আমরা স্পষ্টভাবে দেখতে পাই এবং সেই দফাগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাঙালিদের যে ভূমিকা ছিল, এগুলি কিন্তু আমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই আমাদেরকে স্বাধীনতা আন্দোলনে এগিয়ে যেতে অনেক ত্বরান্বিত করেছে এবং আমাদের এই দফাগুলি সম্পর্কে খুব ভালোভাবে বিশদভাবে মধ্যে জানতে হবে। 1966 সালে 5 ও 6 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটা কনভেনশন হয়েছিল। সেই কনভেনশনে আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই 6 দফা আন্দোলন দাবিগুলো সেই অধিবেশনে পেশ করেছিলেন। তিনি যে 6 দফাটা পেশ করেছিলেন, সেই 6 দফাটা এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এবং মূল অংশগুলো এখানে আলোচনা করা হয়েছে। সেই 6 দফার প্রথম দফা ছিল দেখি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটোকে মিলেই একটি যুক্তরাষ্ট্র করতে হবে। যে এই যুক্তরাষ্ট্রটা হলো যে ফেডারেশন বা যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রটা অর্থ হলো যে এই দুটো মিলেই একটা রাষ্ট্র হবে। আর যুক্তরাষ্ট্র হলো যে যুক্তরাষ্ট্রে যে আলাদা আলাদা প্রদেশগুলো থাকে, সে আলাদা আলাদা প্রদেশগুলোর কিন্তু প্রদেশ ভিত্তিক কি থাকে, একটা স্বায়ত্তশাসন থাকে। কেন্দ্র পুরো রাজ্যটাকে পরিচালনা করবে ঠিকই, কিন্তু যে প্রদেশগুলো থাকে সেই প্রদেশগুলোর স্বায়ত্তশাসন থাকে। সেখানে একজন প্রাদেশিক তোমার কি করা অন্য নির্বাচন করা হয় এবং তিনি কি করে সেই প্রদেশে তোমার কার্যবিধি তিনি পরিচালনা করেন এবং কেন্দ্র সেটা তদারকি করে। এখানেও প্রথম দফাটা ছিল কি, এই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে একটি ফেডারেশন বা যুক্তরাষ্ট্র গঠন করতে হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্য সহ সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ব্যবস্থা থাকতে হবে। সরকার পদ্ধতি দুই প্রকার, রাষ্ট্রপতি তোমার কি সংসদীয় পদ্ধতিতে এবং রাষ্ট্রপতি পদ্ধতিতে। তাহলে সংসদীয় পদ্ধতিতে যেমন বর্তমানে আমাদের দেশে সংসদীয় পদ্ধতিতে শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এখানে দুইটা রাষ্ট্রের থাকবে, তবে নির্বাচন হবে যে কিসের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং রাষ্ট্র পরিচালনা করা হবে সংসদীয় পদ্ধতিতে। এটা ছিল যে প্রথম দফা।
দ্বিতীয় দফা ছিল যে বৈদেশিক সম্পর্ক প্রতিরক্ষা ছাড়া বাইরের দেশের সাথে যে যোগাযোগ করতে হবে সেটা করবে যে কেন্দ্রীয় সরকার। আর প্রতিরক্ষা প্রতিরক্ষা মানে একটা দেশকে যে স্বাধীন একটা দেশকে রক্ষা করার জন্য আমাদের এখানে দেখো না নৌবাহিনী, বিমান বাহিনী, তোমার কি সেনাবাহিনী আমরা যে বলি, এরা কি করে যে তারা স্থল বিভাগকে পাহারা দেয় এক বাহিনী, তারপরে তো আমাদের নদী যেগুলো আছে নদী সমুদ্র সেগুলোকে পাহারা দেয় এক বাহিনী, আবার তোমার কি হচ্ছে তোমার যে বাইরের যে আকাশ সীমাকে পাহারা দেয় এক বাহিনী, এইভাবে বিমান বাহিনী। তো এই যে বাহিনীগুলো তো কারা করবে, এটা হলো প্রতিরক্ষা, এগুলো পরিচালনা করবে কেন্দ্র সরকার। আর বৈদেশিক বিদেশিদের সাথে যে কূটনৈতিক সম্পর্ক আছে এইগুলি পরিচালনা করবে কেন্দ্রীয় সরকার। উল্লেখিত দুইটি বিষয় ন্যস্ত থাকবে কেন্দ্রীয় ও যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে, এটাতে প্রাদেশিক সরকারের কোনো ভূমিকা থাকবে না। তৃতীয় দফাটা হলো যে পাকিস্তানের দুইটি অঞ্চলের জন্য পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থার প্রচলন করতে হবে। মুদ্রা ব্যবস্থা মানে টাকা, তাহলে পাকিস্তানের জন্য, পশ্চিম পাকিস্তানের জন্য একটা, পূর্ব পাকিস্তানের জন্য একটা আলাদা আলাদা মুদ্রা ব্যবস্থা করতে হবে। কিন্তু এটা অবাধে পশ্চিম পাকিস্তানের গুলি পূর্ব পাকিস্তানে চলবে, পূর্ব পাকিস্তানের গুলো পশ্চিম পাকিস্তানে চলবে। অথবা সমগ্র দেশে একটি মুদ্রা ব্যবস্থা থাকবে, তবে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জন্য একটি ফেডারেল ব্যাংকের অধীনে কার্যকরী ব্যবস্থা থাকতে হবে। অথবা কি করতে হবে যে তোমার একটা মুদ্রা থাকবে দুটা দেশের জন্য, তবে পূর্ব পাকিস্তান থেকে অবাধে সেটা কোথায় যেতে পারবে না, পশ্চিম পাকিস্তানে যেতে পারবে না, যে ইচ্ছা মতো সেটা পশ্চিম পাকিস্তানে তারা নিয়ে যেতে পারবে না। এখানে একটা আলাদা একটা ব্যাংক স্থাপন করতে হবে, যেটাকে ফেডারেল ব্যাংক বা তোমার যে কি এই প্রদেশের জন্য একটা ব্যাংক, পূর্ব পাকিস্তানের জন্য তাহলে একটা আলাদা ব্যাংক, এবং এখানে অন্য পশ্চিম পাকিস্তানের জন্য একটা ব্যাংক গঠন করতে হবে, এবং সেখানে অধীনে টাকাগুলো পাচার করতে হবে, যাতে করে হিসাব মতো পূর্ব পাকিস্তান থেকে কত টাকা পশ্চিম পাকিস্তানে গেল, মুদ্রা কত টাকা মানে পশ্চিম পাকিস্তানে তাদের কাছে গেল, সেটার জন্য একটা হিসাব থাকে। বেহিসাবে কোনো মুদ্রা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে দিতে পারবে না। অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকবে, তবে ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রীয় সরকার একটি অংশ পাবে। এই যে আমরা যে ট্যাক্স দিই, আমরা যে বিভিন্ন ট্যাক্স দিই না, ইলেকট্রিক যে জ্বালাই সেটার ট্যাক্স দিই, পানি ব্যবহার করি পানির ট্যাক্স দিই, আমাদের জায়গা জমি আছে সেগুলোর ট্যাক্স দিই না, তো আমাদের হাউজিং যে ভূমি কর দিই, তারপরে তোমার শহরাঞ্চলে যে তোমার ঘর যেগুলো আছে বাড়ি ঘর দোকানপাট সেগুলোর ট্যাক্স দিই। এই যে ট্যাক্স মানে শুল্ক, ট্যাক্স হলো যে শুল্ক, সেই শুল্কগুলো যার যার প্রদেশে আলাদাভাবে তারা কি করবে, গ্রহণ করবে। পূর্ব পাকিস্তানে যত রকমের শুল্ক আছে তারা পূর্ব পাকিস্তানে সেটা গ্রহণ করবে, পশ্চিম পাকিস্তানেগুলো পশ্চিম পাকিস্তান গ্রহণ করবে। তবে যেহেতু কেন্দ্রকে রাষ্ট্র পরিচালনার জন্য বিবিধ খরচ আছে, সেই জন্য পূর্ব পাকিস্তান থেকে একটা অংশ তারা পশ্চিম পাকিস্তানে পাবে, পূর্ব পাকিস্তানের একটা অংশ পশ্চিম পাকিস্তানে পাবে। তবে আগে যে সম্পূর্ণ ট্যাক্সটা পশ্চিম পাকিস্তান নিয়ে যেত সেটা কিন্তু হবে না। 5 দফা দাবি হলো পাকিস্তানের দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখা হবে। অর্জিত বৈদেশিক মুদ্রা স্ব অঞ্চলে বা অঙ্গরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অঙ্গরাজ্যগুলো বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ বা যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবে। অর্থনৈতিক ব্যাপারে যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে বৈদেশিক মুদ্রা, পূর্ব পাকিস্তানের পাট, চা, তারপরে দিয়ে তোমার ধান এগুলি রপ্তানি করে, আরও অনেক চামড়া এগুলি রপ্তানি করে কি করা হয়, এখনো বর্তমানেও সেটা কি করা হয়, এগুলি রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা। আর পূর্ব পাকিস্তানে কিন্তু অনেক কৃষিজ পণ্য ছিল আমাদের, যেগুলো রপ্তানি করে আমরা বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, কিন্তু সেইগুলো পশ্চিম পাকিস্তান নিয়ে যেত।
এখন তা হবে না। পূর্ব পাকিস্তান থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে সেটা পূর্ব পাকিস্তানে হিসাব থাকবে, পশ্চিম পাকিস্তানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে সেটা পশ্চিম পাকিস্তানে হিসাব থাকবে, আলাদা আলাদাভাবে হিসাব থাকবে। আর বিদেশের সাথে কোনো বাণিজ্যিক চুক্তি করবার সময় যে তখন স্ব অঙ্গরাষ্ট্র, মানে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান স্ব অঙ্গরাষ্ট্র বা প্রদেশগুলো কী করতে হবে, নিজস্বভাবে তারা কী করতে পারবে, তাদের সাথে বৈদেশিক মানে বিদেশিদের সাথে তারা নিজেরাই চুক্তি সম্পাদন করতে পারবে। সেটার জন্য কেন্দ্রের উপর নির্ভর করে থাকতে হবে না। যেহেতু আমাদের এখান থেকে যে কী করা হচ্ছে, বৈদেশিক মুদ্রা বৈদেশিক বাণিজ্যটা আমাদের পূর্ব পাকিস্তানে কিন্তু বেশি হতে পারে। আমাদের এখান থেকে তোমার বিশেষ করে পাট যে রপ্তানি করে আমরা, পাট চা এগুলি রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম। 6, নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য অঙ্গরাষ্ট্রসমূহ প্যারামিলিশিয়া বা আধা সামরিক বাহিনী গড়ে তুলতে হবে। দেখা যেত যে যেই সামরিক বাহিনীটা পূর্ব পাকিস্তান কিন্তু তোমার কি নদী সমুদ্র বেষ্টিত বেশি, সেখানে নদীপথে এবং সমুদ্রপথে বহিরাক্রমণের সুযোগ বেশি ছিল। কিন্তু যে সামরিক বাহিনী যারা ছিল তারা ছিল যে সবগুলো বেশিরভাগ পশ্চিম পাকিস্তানে। তো পূর্ব পাকিস্তান যদি তোমার বহিঃশত্রুরা আক্রমণ করে, এটা যদি তোমার কি করতে পারে যে এখানকার সম্পদ, জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ এগুলো নষ্ট করতে পারে, পশ্চিম পাকিস্তান থেকে সেই সামরিক বাহিনী কখন আসবে, কখন এগুলো ঠেকাবে, এটা একটা বিশাল একটা তোমার কি দূরত্বের ব্যাপার। এবং এটা অনেকটা তোমার কি যে অসম্ভব একটা ব্যাপার ছিল। সেই জন্য পূর্ব পাকিস্তানকে রক্ষা করার জন্য, পূর্ব পাকিস্তানের জনগণকে রক্ষা করার জন্য, পূর্ব পাকিস্তানের অবস্থাকে রক্ষা করার জন্য একটা আধা সামরিক বাহিনী গঠন করতে হবে, যাতে করে তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকে পূর্ব পাকিস্তানকে রক্ষা করার জন্য। ওখান থেকে পশ্চিম পাকিস্তান থেকে সামরিক বাহিনী আসার আগ পর্যন্ত এরা যাতে এটা সামলাতে পারে সেজন্য আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। এই ছিল যে শেখ মুজিবুর রহমানের 6 দফা দাবি, যেটাকে ঐতিহাসিক আমরা বলি যে কি এই 6 দফা 63 সালের 6 দফা দাবিকে বলা হয় যে বাঙালির কি মুক্তির সনদ। এটা হলো যে বাঙালির মুক্তির সনদ বা মেঘনা কাটা, এটার নাম দেওয়া হয়েছিল কি বাঙালির জাতীয় মুক্তির সনদ বা মেঘনা কাটার নাম দেওয়া হয়েছিল। এইটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তী আন্দোলনগুলি আরো বেশি চাঙ্গা হয়ে উঠল, কারণ এই দফাগুলি দেওয়ার পরে দিয়ে পশ্চিম পাকিস্তানিদের টনক লড়লো। তারা শেখ মুজিবুর রহমানকে কি করে আসামি করে তারা কি করলো যে তার বিরুদ্ধে একটা মামলা দিল, যেটাকে আমরা বলি আগরতলা ষড়যন্ত্র মামলা। কার্যত এই 6 দফার মধ্য দিয়ে পাকিস্তানি রাজ্যের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে বাঙালির জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের লক্ষ্য স্থির হয়। জেনারেল আইয়ুব খান 6 দফাকে বিচ্ছিন্নতাবাদী বা বৃহত্তর বাংলা প্রতিষ্ঠার কর্মসূচি হিসাবে আখ্যায়িত করেন এবং তা নস্যাৎ করতে যে কোনো ধরনের শক্তি প্রয়োগের মুখোমুখি দেন। কারণ তিনি তো বুঝতে পেরেছিলেন এই দফাগুলি যদি বাস্তবায়িত হয় আস্তে আস্তে কি হয়ে যাবে, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যাবে বা একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এটা তিনি কখনোই তারা মেনে নিতে পারলো না পশ্চিম পাকিস্তানিরা। সেই জন্য এটার বিরুদ্ধে তারা যে কোনোভাবেই কি করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো, যাতে করে এই 6 দফাটাকে নস্যাৎ করা যায়। 6 দফার সংগ্রামকে ব্যর্থ করে দেওয়ার লক্ষ্যে 1968 সালের জানুয়ারি মাসে আইয়ুব সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1 নম্বর আসামি করে 35 জন বাঙালি সামরিক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতামূলক একটি মামলা দায়ের করে, যা ঐতিহাসিক আগরতলা মামলা নামে পরিচিত। এর আনুষ্ঠানিক নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। এই মামলার আওতায় বঙ্গবন্ধু ও 6 দফাপন্থী অন্যান্য নেতৃত্বভার অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দীর্ঘ সময় বন্দী অবস্থায় থাকতে হয়। তাদেরকে অনেকদিন ধরে বন্দী অবস্থায় রেখেছে। তখন তারা যখন বন্দী ছিল তখন সে দায়িত্বটা পালন করার জন্য কি করা হলো, ছাত্র সমাজ তোমার এগিয়ে আসলো। ছাত্র সব আন্দোলনের কিন্তু
তোমার কি পুরোদা হয়ে থাকে যে ছাত্ররাই প্রথমে পুরোদা হয়ে থাকে, তারপর তাদের সাথে সাধারণ জনগণ যোগ হয়। তখন কি হলো, ছাত্ররা যখন এরা বন্দি, নেতারা বন্দি, তখন এই আন্দোলনকে মনে করলো যে এদেরকে যদি বন্দি রাখা হয় আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, এই দফাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, বা অনেকে ভয়ে ইয়েতে এগুলির দিকে নজর দেবে। এটাই পশ্চিম পাকিস্তানের লক্ষ্য ছিল, কিন্তু আসলে বাঙালিরা তো কখনোই হারতে শিখেনি। তারা যেমন করেই হোক তাদের অধিকার আদায় করে নেবে। একজন না থাকলে সে স্থান পূর্ণ করার জন্য অন্যজন এগিয়ে আসবে। এক্ষেত্রেও তাই হলো, এদেরকে বন্দি রইল, কিন্তু সচেতন ছাত্র সমাজ এতে এগিয়ে আসলো। 1969 সালের জানুয়ারি মাসের প্রথমের দিকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, সে ছাত্র ইউনিয়নগুলো কার ছিল, মেনন গ্রুপ এবং মতিয়া গ্রুপ, এখনো তারা বেঁচে আছে, রাশেদ খান মেনন, আমাদের মতিয়া চৌধুরী। সরকারি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ফেডারেশন, দোলন গ্রুপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, ডাকসু ঐক্যবদ্ধ হয়ে আইয়ুব বিরোধী মঞ্চ, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ডাকসুর তৎকালীন সহসভাপতি অনঙ্গশ্রী ছাত্র নেতা তোফায়েল আহমেদ এবং এর সভাপতি নির্বাচিত হন। বঙ্গবন্ধু ঘোষিত 6 দফা কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন সহ ছাত্র সংগ্রাম পরিষদ তাদের 11 দফা কর্মসূচি ঘোষণা করে। এই যে আন্দোলন ক্রমান্বয়ে চলতে লাগলো, সে আন্দোলন কি হলো, ক্রমান্বয়ে চলতে এটা গণবিদ্রোহের সৃষ্টি হলো। গণবিদ্রোহের সৃষ্টি হলো। তারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে তারা আন্দোলন করতে লাগলো, 6 দফা আন্দোলনের পক্ষে তারা আন্দোলন করতে লাগলো। এইভাবে আন্দোলন করতে করতে কি হলো, 1968 সালের নভেম্বর থেকে 1969 সালের মার্চ মাস পর্যন্ত সমগ্র পূর্ব পাকিস্তানে একটা গণবিদ্রোহ দেখা দেয়। আবার পশ্চিম পাকিস্তানেও কি করা হলো, যারা ছিল তারা এই যে তোমার কি এই 6 দফার পক্ষে তারাও সেখানে কি করা হলো, আন্দোলন করতে লাগলো। এর মধ্যে ছাত্র সংগ্রাম পরিষদ এই 6 দফার সাথে আরো শেখ মুজিবুরের মুক্তি, আগরতলা ষড়যন্ত্র মামলার তোমার কি বাতিল, এগুলির পক্ষে নিয়ে আরো যে তোমার কি 5 দফা দিয়ে 11 দফা দাবির একটা তারা দাবি পেশ করেছিল। যে এই যে এই 6 দফা এবং 11 দফা দাবিকে বাস্তবায়ন করার জন্য 1969 সালে এক বিশাল আন্দোলন হয়। জনগণের মধ্যে একটা ব্যাপক জোয়ারের সৃষ্টি হয়। সেটাকেই আমরা 1969-এর গণ আন্দোলন রূপে জানতে পারি। আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। সংগঠিত হয় 1969-এর গণ অভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে 1969 সালের 25শে মার্চ জেনারেল আইয়ুব খান ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন। আগরতলা মামলা বিরোধী গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশের উদ্ভবে ঐতিহাসিক ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি এই যে আমাদের স্বাধীন বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ, এর পেছনে কি আছে, এই 6 দফার এক বিশেষ ভূমিকা রয়েছে। তো আমাদের এই 6 দফাগুলোকে, বিশেষ করে 6 দফাগুলো কি কি, এই 6 দফাগুলি তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ এই 6 দফা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। আমাদের স্বাধীনতার যে অভ্যুদয় নাগরিক চেতনা, এখানে ধারাবাহিকভাবে সবগুলো তোমাদের কি হয়েছে জানার জন্য সুবিধার্থে দেওয়া হয়েছে, কিন্তু সবগুলোর মধ্যে কিছু কিছু অংশ আছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমার 52 ভাষা আন্দোলন, 66 তোমার 6 দফা, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 40-এর লাহোর প্রস্তাব, এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তাই কাজে এই অংশগুলি যখন তোমরা পড়বে তখন তোমাদেরকে একটু বেশি মনোযোগ দিয়ে ভালোভাবে গুরুত্ব সহকারে করতে হবে। তো আজকে তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করলাম। আগামী সপ্তাহে আমরা 1969-এর গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করব। তোমরা বাড়িতে থাকলেও তোমরা বেশ বড় হয়েছে, 10ম শ্রেণীর ছাত্রছাত্রী, আগামী বছর তোমাদের পরীক্ষা, তোমাদের যে রেগুলার ক্লাসগুলি যে তোমাদের মিস যাচ্ছে
এতে তোমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছ আমরা জানি, কিন্তু তারপরও নিজেদের স্বার্থে তোমাদেরকে কী করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। কারণ যে কি বিশ্বই বিপর্যয়ের মধ্যে খুব বেশি দিন থাকবে না, কিন্তু সেখানে যদি তোমরা নিজেকে সেই স্রোতের মধ্যে হারিয়ে দাও, তোমাদের ভবিষ্যৎ কিন্তু অনুজ্জ্বল হওয়ার সম্ভাবনায় বেশি। কারণ তোমাদেরকে এই রেজাল্ট নিয়ে পরবর্তীতে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং পরবর্তীতে তোমাদের কী করতে হবে, যে হয়তো তোমরা কী করবে না, এখন বিশেষভাবে যত তদারকির প্রয়োজন ছিল স্কুল ভিত্তিক এগুলি তোমরা সুযোগ পাচ্ছ না, কিন্তু তোমরা নিজেরা যদি নিজেদেরকে তৈরি না করো সেই খেসারত কিন্তু তোমাদেরকে নিজেদেরকে দিতে হবে। আজকে এই পর্যন্ত, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং মন দিয়ে নিজেদের পাঠ নিজেরা শেষ করার চেষ্টা করবে। এই খারাপ অবস্থা বেশি দিন থাকবে না, ভালো অবস্থা ফিরে আসবে, তখন তোমরা একসাথে এতগুলো শেষ করতে